বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। জুবায়ের জর্ডান লাইভ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদেরকে এর আগে বলছিলাম আমরা ধারাবাহিকভাবে জর্দানের বাংলাদেশি ভাই এবং বোন যারা আছেন তাদের জীবনের গল্প আমরা শুনবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এটা আমাদের দ্বিতীয় পর্ব। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সম্মানিত ভাই, ওনার নাম হচ্ছে দীপু ভাই। ওনার কাছ থেকে ওনার জীবনের গল্প ইনশাআল্লাহ শোনার চেষ্টা করব। আগে আমরা পরিচিত হয়ে নিই আমাদের সম্মানিত ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ ভাই ভালো আছি। আপনার কি অবস্থা? এই তো আল্লাহ রাখছে, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই, আমাদের অনুষ্ঠানের নিয়ম হচ্ছে আমরা প্রথম পরিচিত জেনে নিতে চাই। আপনার নাম এবং আপনার জেলাটা কোথায়? আমার নাম ভাই আপনি নিজেই প্রকাশ করছেন সবার কাছে। আমার নাম দীপু আর আমার জেলা নারায়ণগঞ্জ। যাক মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। ভাই জর্ডানে কত বছর ধরে আছেন? জোরনে 12 বছর ভাই। তাই না? এক যোগ। মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক, ভালো। জর্ডানে যখন আসছিলেন তখন কি বিষয়ে আসছিলেন? জোরনে আসছিলাম ফ্রি বিষয়। ফ্রি বিষয় না? মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। বর্তমানে কি কাজ করেন? বর্তমানে এই বাসায় কাজ করি, তাই না? পাকশাকের কাজ করি। মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। কাজের সময় কত ঘন্টা কাজ করেন? এই ধরেন সকাল 8টা থেকে রাতের 10টা 11টা এতটুকু। মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। বেতন ঠিক মতনে পান? আলহামদুলিল্লাহ ভাই, হ্যাঁ বেতন ঠিক মতো পাওয়া হয়। তাই না? মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। কাজের পরিবেশ কিরকম? জি ভাই আলহামদুলিল্লাহ। অন্যান্য কান্ট্রি থেকে ঠিক আছে, এখানে পরিবেশ আলাদা। ভালো না? আলহামদুলিল্লাহ। এখানে তো সম্মানিত ভাই যে বাংলাদেশি শ্রমিক আছে এবং অন্যান্য দেশের শ্রমিক আছে, তাই না? যে বাংলাদেশি শ্রমিক এবং অন্যান্য দেশের যে শ্রমিক আছে তাদের ভিতরে কি পার্থক্য দেখেন? বাংলাদেশের যে শ্রমিক আর এদেশের শ্রমিকের পার্থক্য একটাই, আমরা বাংলাদেশের মানুষ হলো যে মনে করেন কাজ করার প্রতি অনেক আগ্রহ, আর এদেশের মানুষগুলো ঠিক আছে কাজ করার প্রতি এতটুকু আগ্রহ নেই। এই পার্থক্য। আমরা মনে করেন অনেক কঠোর পরিশ্রম করতে পারি আর ওরা এতটুকু পরিশ্রম করতে পারে না। আচ্ছা, একটা জিনিস দীপু ভাই, সেটা হচ্ছে আমরা প্রায় সময় এরকম গল্প শুনি, প্রবাস জীবনে মানুষ প্রথম যখন আসে আইসা তার অনেক দাঁড়াইতে কষ্ট হয়, অনেক কিছু উপর দিয়া যাইতে। আপনার জীবনে কি এরকম কখনো সময় আসছিল যে দাঁড়াইতে অনেক কষ্ট হয়েছে, এরকম কিছু? যে ভাই আপনি যে প্রশ্ন করছেন না, আপনি আমার বিষয়টাই মনে করেন আমার থেকে ভালো বেশি জানেন। কারণ প্রথম অবস্থায় প্রত্যেকটা মানুষই, শুধু আমার ব্যাপারে না, যারা প্রবাস জীবনে প্রথম যায়, প্রথম সমস্যাগুলো দাঁড়ায় যায় মনে করেন ওই কাউকে চিনে না। দ্বিতীয় কথা হলো ঠিক আছে তার পাশে কাউকে মনে করে সে পায় না। আর বড় জোর ঠিক আছে ইম্পোর্টিং সবচেয়ে বড় বিষয়টা হইতেছে বাসা, সেগুলো একটা মানুষ জানে না। ঠিক আছে, এই তিনটা জিনিসের মাঝখানে ঠিক আছে তার প্রথম অবস্থায় ঠিক আছে তার নিজের পায়ে দাঁড়াইতে ঠিক আছে তার মানে সবকিছু গুছাই নিতে ঠিক আছে 1-2 বছর চলে যায়। কিন্তু এখন মনে করেন যারা প্রবাস করে তারা এই ব্যাপারগুলো ঠিক আছে ভালো ক্লিয়ার ভাবে বুঝে জানে। ঠিক আছে, কিন্তু যারা মনে করেন প্রবাস করে না, ওদের ফ্যামিলি থেকে বলে যে ঠিক আছে 1-2 বছর হয়ে গেছে ঠিক আছে এখনো পোলায় ঋণই দিতে পারে নাই। অনেক মানুষ আছে প্রবাস থেকে মনে করেন ঋণ করে আসে, কিস্তিতে টাকা তুলে আনে, কিন্তু যাই প্রবাসে থাকে সেই বুঝতে পারে যে প্রথম জীবনের বিদেশের প্রথম লাইফটা তার জন্য কতটা কষ্টের। বললাম একদম রাইট কথা বলছেন। আচ্ছা সম্মানিত ভাই, সেটা হচ্ছে যে যেহেতু এটা আমরা প্রবাস, এটা আমাদের দেশ না, একদিন দেশে চলে যেতে হইব। দেশে যাওয়ার কি পরিকল্পনা, কতদিন পরে যাইবেন? বলতে বলতে ঠিক আছে প্রথম অবস্থায় যখন আমি বিদেশে আসছি ঠিক আছে মনে হয় যে বছর করছিলাম যে আমার 2 বছরের মধ্যে ছিল ঠিক আছে, 2 বছরের কোনটা কবে 2 বছর শেষে ওই দেশে চলে যাব। ঠিক আছে, 2 বছর চিন্তা করছিল যে পরে চলে যাবেন। চলে যাব। ঠিক আছে, তবে মনে করেন প্রত্যেকটা মানুষের এই প্রবাসীদের এতটুকু চিন্তাই থাকে যারা দেশে থাকে, যারা কখনো বিদেশ আসে নাই, ওদের পরিকল্পনা যে ঠিক আছে 5 বছর 4 বছর অনেক সময় ঠিক আছে, আমি তো 4 বছর বিদেশ করলে 5 বছর বিদেশ করলে আমি অনেক কিছু হয়ে যাবে। এই পরিকল্পনা এই চিন্তাটা আমারও এক সময় ছিল, কিন্তু আমার লাইফে যে 12 বছর কখন চলে গেছে ঠিক আছে এখন আমি নিজে জানতে পারি না। কারণ প্রত্যেকটা মানুষই বলে যে ঠিক আছে সামনে একটা জিনিস শেষ হয়ে যাবে, একটা জিনিস শুরু হয়েছে ঠিক আছে ঝামেলা মনে সামনে বছর শেষ করে নিতে পারবো, 6 মাস পরে আমার এই ঝামেলা শেষ হয়ে যাবে। কিন্তু কখনোই লাইফ থেকে কোনো ঝামেলা শেষ হয় না, আপনার এক ঝামেলা শেষ হইতে হইতে আরেকটা ঝামেলা তৈরি হয়। এইটাই মনে করো আমাদের প্রবাসের লাইফ। কারণ আমি নিজেই মনে করেন প্রমাণ যে আমি যে আমার মনে হয় না যে আমার 12 বছর কিভাবে শেষ হয়েছে। কারণ পরিশ্রমের মাঝখানেই ঠিক আছে মানুষের জীবন যেতে দিন আছে যন্ত্রণা ঝামেলা এগুলো থাকতেই পারে, স্বাভাবিক। আর মানুষের ভিতরে মানুষের জীবন বলতেই সুখ না জিনিস থাকলে ঠিক আছে মনে করেন দুঃখ কি জিনিস বোঝা যায় না, আর দুঃখ কি জিনিস না থাকলে সুখ কি জিনিস বোঝা যায় না। আর বড় জোর প্রবাসীদের মাঝখানে সবচেয়ে বড় জিনিস এইটাই, তাদের সময় কিভাবে চলে যায় তারা নিজেও জানে। আচ্ছা একটা জিনিস হচ্ছে যে আপনার প্রত্যেক দেশের ভিতরেই কিছু ভালো দিক থাকে, কিছু খারাপ দিক থাকে। যেহেতু জর্ডানে আপনি বললেন 12 বছরের মতো আছেন, লং টাইম,
তে জর্দানে আপনার দৃষ্টিতে খারাপ দিকগুলো কোনটা জর্দানে? জর্ডানের সবচেয়ে খারাপ দিকটা হইতেছে যে আমার আমার জ্ঞানে বা মতামত অনেকজনের অনেক বেশ কম থাকতে পারে। হুম। যে আমার মতামতে ঠিক আছে, যারা মনে করেন যে অনেক মানুষ আছে যে অনেক বিষয়ে আসে, ঠিক আছে। হুম। আমার পরামর্শে যারা যে বিষয়ে আসে ওই জায়গাটাই যেমন স্থানীয়ভাবে থাকে, ঠিক আছে। হুম, 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 কিন্তু কিছু টাকা বেশি ইনকাম করার জন্য বা মনে করেন কোনো সমস্যা দাঁড়ানো শেষ করার জন্য, ঠিক আছে, বড় জোর রিস্ক নিয়ে, ঠিক আছে, একটা কোম্পানি বলে যে হুম, কোম্পানি থেকে বের হয়ে গেল বা অন্য একটা কোম্পানি থেকে চলে আসলো, ঠিক আছে, হুম, সেই মানুষটার কোনো গার্জিয়ান থাকলো না। হুম, একটা কোম্পানি থাকে, একটা গার্জিয়ান থাকে একসময়, ঠিক আছে। একদম আর right। সবচেয়ে খারাপ দিকটা হইতেছে যে কোনো মানুষের মনে করেন কথার জালে পইড়া, কোনো মানুষের পরামর্শ কইরা, ঠিক আছে, হুম, আর জীবনে কখনো লিগ্যাল থেকে আর অলিগ্যাল যেমন না হয়, এটা হলো হুম, সবচেয়ে খারাপ দিক। খারাপ দিক আর এই জিনিসটা যেমন প্রত্যেকটা বাঙালি না করে। না করে। যাক, আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে সুমনিত ভাই একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, এটা হচ্ছে এই, যারা বৈধ বিষয়ে আসেন তারা যেন আনলিগেল না হন, তাই না ভাই? এটাই তো পরামর্শ হ্যাঁ, দিবেন। এটাই সবচেয়ে বড় কথা। আসলে এটা যারা হচ্ছে তারা কেবলমাত্র জানে যে আনলিগেল হইতে গেলে যে কি ধরনের সমস্যার সম্মুখীন হওয়া লাগে। আচ্ছা সুমনিত ভাই, একটা জিনিস হচ্ছে যে প্রবাস জীবনে এখানে মা বা ভাই বোন ফ্যামিলির কেউ থাকে না, এই যে একাকিত্ব লাইফটা, এটা কেমন লাগে? উম আর আপনি আমাকে যে আনসার করছেন, হইতে পারে যে আমার কথাগুলো শুনলে, ঠিক আছে, অনেক প্রবাসী ভাবতে পারে যে ভাই এটা কি বললো, ঠিক আছে। হুম, দেখেন আমাদের বাংলাদেশ থেকে, ঠিক আছে, শুধু ছেলেরা যে প্রবাস করে তা না, হুম, মেয়েরা করে, হুম, ঠিক আছে। আর আমি যেই কান্ট্রিতে থাকি, ঠিক আছে, এখানে ছেলের থেকে মেয়েদের সংখ্যা এখানে বেশি। বেশি, ঠিক আছে। আর আমাদের এখানে বোনেরা অনেক পরিশ্রম করতেছে, ঠিক মাশাআল্লাহ, আছে। বারাকাল্লাহ। আর আমাদের এখানে যে বোনেরা পরিশ্রম করতেছে, জর্ডান প্রবাসী যে মেয়েরা, ওরা যে পরিশ্রম গুলো করতেছে, একটা ছেলেও, ঠিক আছে, এতটুকু মনে করে পরিশ্রম করে উঠাইতে পারে না, ঠিক হুম, আছে। ওরা সকাল মনে করেন 6টা বাজে ঘুম থেকে ওঠে, হুম, 7টা থেকে ডিউটি চালু করে, হুম। রাতে 10টায় ডিউটি শেষ করে, আল্লাহু আবার যে আকবার। পাক করে, ঠিক আছে, তারপরে যে ঘুমায়, ঠিক আছে, আবার সকাল 6টা থেকে একই কন্টিনিউ আল্লাহু আকবার। কন্টিনিউ কন্টিনিউ। এমনও আছে কিছু মেয়েদের, ঠিক আছে, শুক্রবারও ডিউটি হুম, ওপেনলি চলে, হুম, ঠিক আছে। তাই মনে করেন যেটা বলতেছিলেন ভাই। হয়, বলতেছিলাম যে, ঠিক আছে, আমাদের বাঙালি মেয়েরা, ঠিক আছে, এখানে হুম, যেভাবে, ঠিক আছে, টাইম গুলো, ঠিক আছে, মেনটেনিং করে, ঠিক আছে, ডিউটি গুলো পালন করে, কিছু হুম, মেয়েদের আবার মনে করেন এমনও সারা সপ্তাহ পরেও, ঠিক আছে, শুক্রবার মাঝখানে একটা হুম, ব্রেক থাকে, এমনও কিছু মেয়েদের ব্রেকও থাকে না, ঠিক আছে। হুম, তাহলে সব মিলেই ভাই, ঠিক আছে, প্রবাস জীবনে যে নিয়ে প্রশ্নটা করছেন, ঠিক আছে, এক কথায়, ঠিক আছে, এখানে মনে করেন কেউই মনে করেন সুখের কারণেই প্রবাসে আসে না। হুম, কোনো সাবজেক্ট শেষ করার জন্য এখানে আসে। আর কেউ কখনো স্থানীয়ভাবে, ঠিক আছে, প্রবাসে থাকবো ওই চিন্তা ভাবনা করে আসে না। হুম, তাই না? মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আচ্ছা সুমনিত ভাই, একটা জিনিস আমরা খেয়াল করি প্রায় সময় যে অনেক বাংলাদেশি ভাই বোনেরা বিশেষ করে জর্দানে আসতে চায় নতুন, যারা জর্দানে নতুন আসতে চায় তাদের সম্পর্কে কি বলবেন, কি বলতে চান তাদের উদ্দেশ্যে? আসলে ভাই, ঠিক আছে, আপনি যে প্রশ্ন করছেন, ঠিক আছে, অনেক মানুষই ভাবে যে, ঠিক আছে, এখানে তো বর্তমানে ইন্টারনেট যুগ, ঠিক হুম, আছে, লাইভ যুগ, ঠিক আছে, কে কি করতেছে, কোন দেশে কোন মানুষ কি করতেছে, হুম, এভেলেবেল, ঠিক আছে, আপডেট গুলো সব মানুষ পায় না, হুম, ঠিক আছে, এখানে কোনো কিছু গোপন থাকে না। হুম, আর বড় জোর, ঠিক আছে, এখানে মনে করেন আহ, এখানে আসার এলাওটা একটা জিনিসই, ঠিক আছে, ভাবে যে, ঠিক আছে, এখানের মানুষগুলো জানি কত ভালো আছে, হুম, কত চিন্তা ভাবনা আছে। কিন্তু তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, যে যে মানুষগুলো এখানে প্রবাসে আসতে চায়, ঠিক আছে, হুম, যারা মনে করেন গার্মেন্টস লাইফে কাজ জানে, হুম, সেই মানুষগুলো যেমন গার্মেন্টস লাইফে আসে, ঠিক আছে, হুম। তাদের জন্য কোনো প্রবলেম হইব না। আহ, দীপু ভাই একটু মাঝখানে একটু থামাই এখানে। জর্দানে মূলত এখানে কি কি কাজ আছে? বিশেষ করে আমরা জানি আপনার সৌদি, কুয়েত, কাতারের ভিতরে বাঙালিরা ডাইভিং ডাইভিং করে, তারপরে বাসা বাড়িতে কাজ করে, তারপরে দোকানপাটে রাস্তাঘাটে কাজ করে। জর্দানে কি এরকম কোনো কাজ আছে না, না, ওইসব দেশের মতো? ভাই, জর্ডানের কালচার হইতেছে যে এখানে মনে করেন 3টা ধরনের কাজ আছে, হুম, সেটা আপনারাও জানেন, ঠিক আছে। হুম, একটা হলো যে গার্মেন্টস এর কাজ, একটা মাজরার কাজ, একটা হুম, বাসাবাড়ির কাজ, হুম, ঠিক আছে। এই হুম, 3টা কাজে আছে। হুম, এখন বড় জোর, ঠিক আছে, যারা গার্মেন্টস এর কাজ জানা থাকে, ঠিক আছে, হুম, তারা তো ইন্টারভিউ দিয়ে, ঠিক আছে, এখানে আসতেই পারে, ঠিক হুম, আছে, তাদের জন্য হুম, কোনো প্রবলেম নেই। হুম, যাদের মনে করেন কাজের কোনো অভিজ্ঞতা নাই, হুম, তারা যেমন মনে করেন কিছু মানুষ আছে, ঠিক আছে, যাদের কাজের অভিজ্ঞতা নাই, ঠিক আছে, ঠাস করে, ঠিক আছে, তারা ফিরে বসে চলে আসলো, ঠিক আছে। হুম, একটা মানুষ বাসা জানে না, কোনো হুম, মানুষকে চিনে না, ঠিক হুম, আছে, ওর তো ওর নিজেরটা নিজের খাইতে হইব, নিজের পড়তে হইব, তাদের জন্য প্রবলেম ফেস করতে হইব। হুম, তাদের উদ্দেশ্যে একটাই কথা, যারা জর্ডান আসতে চায়, হুম, তো যাদের মনে করেন গার্মেন্টস এর বা মনে করেন মাজারের কামের অভিজ্ঞতা আছে, তারা হুম। যেমন ওইসব বিষয়ে আসে। আচ্ছা ভাই, একটা প্রশ্ন করে এখানে, মাজরা বলতে এখানে এটা বাংলাতে ও, হবে কৃষিকাজ, তাই না ভাই? কৃষিকাজ, কৃষিকাজ। যারা কৃষিকাজের উপরে, হুম, ঠিক আছে, হুম, অভিজ্ঞতা আছে, যারা মনে করেন ও,
অনেক পরিশ্রমের কঠোর কাজ করতে বুঝলাম। পারেন, কারণ এই মাজার দিবু কাজটা অনেক কঠিন। জর্দানে আমি যতটুকু শুনছি যে কৃষিকাজ বলতে মানে সম্ভবত আপেলের বাগান, আঙ্গুরের বাগান, তাই না? এগুলাই তো মানে সম্ভবত মাদ্রাজে যেগুলো থাকে। হ্যাঁ, মাজরায় তারপরে মনে করেন জাইতুন যাইতুন এগুলাই না? মনে করেন এখানে বেশিরভাগ মাজরায় আপনার কাজটা হইতেছে যে ঠিক হুম, আছে, যেমন বিশাল বড় টমেটোর গাছ বাগান, বাগান, ঠিক হুম, আছে, আপনার মনে করেন এখানে উঠতে হইব যে মনে করেন সকালে, কারণ সকালে। এখানে রোদের তাপ মনে করেন 40 ডিগ্রি 42 ডিগ্রি রোদ থাকে। তবে শীতকালে আবার শীত থাকে বেশি। শীত থাকলে শীত থাকে বেশি। হুম, আপনার কাজ করতে হইব যে মনে করেন ভোর সকালে মানে 3টা বাজে ঘুম থেকে উঠিয়া ঠিক আছে ডিউটিতে লাগতে হইব, 12টা বাজে আপনার ডিউটি শেষ করতে হইব, কারণ হুম, রোদের ভিতরে কাজ করতে পারবেন না। হুম, এগুলোর জন্য অভিজ্ঞতা দরকার, আর অভিজ্ঞতা ছাড়া ঠিক আছে কোনো মানুষই যেমন জর্ডান আসতে যারা চায় ঠিক হুম, আছে, পাগল হয়ে যেমন সবাই যেমন না আসে। হুম, তাই না? হ্যাঁ, কারণ যাই হোক, সম্মানিত ভাই যেটা বলি হচ্ছে যারা মাজরার বিষয়ে আসতে চান, মূলত মাজরার বিষয়টা হচ্ছে বাংলায় বলতে গেলে সেটা হচ্ছে কৃষিকাজ। আর জর্দান একটা জিনিস হচ্ছে এখানে গরমকালে প্রচুর পরিমাণে গরম থাকে এবং শীতকালে প্রচুর পরিমাণে ভাই শীত ঠান্ডা থাকে, থাকে। হ্যাঁ, সেটাই, আসলে মূলত যারা এই বিষয়গুলো মানায় নিতে পারবো তারাই মূলত মাজার কাজে আসতে পারেন, তাই না ভাই? এটা হলো সেটাই। সবচেয়ে বড়। আর সবচেয়ে বেশি এই জায়গায় কাজ ভাই যেটা বললো সেটা হচ্ছে যে গার্মেন্টস এর কাজটা এখানে সবচেয়ে বেশি, তাই না ভাই? হ্যাঁ, হ্যাঁ, সবচেয়ে বিশেষ বেশি। করে আমাদের হুম, বাঙালি হুম, বোনেরা হুম। এখানে মূলত কাজ করে। সম্মানিত দীপু ভাই, এই যে পরিবার ছাড়া এখানে আছেন, বাংলাদেশের পরিবারের কোন জিনিসটা সবচেয়ে বেশি মিস করেন? বাংলাদেশের পরিবারে সবচেয়ে বেশি মিস করি মার হাতের গাল আর তাই আব্বার না? হাতের মার। তাই না? আসলে এটা সত্য কথা। আমাদের পরিবারের জীবনে কম বেশি বিষয়গুলো যেহেতু আমরা আহ, বাংলাদেশের মানুষ, আমরা একসাথে পরিবার নিয়ে আমরা মূলত বাংলাদেশের বেশিরভাগ পরিবারগুলো এরকম হয়। আরব দেশে সাধারণত বিয়ে শাদীর পরে আলাদা, আলাদা থাকে। আমাদের বাংলাদেশের পরিবারগুলো একটু ভিন্ন রকম। মা, বাপ, ভাই-বোন যৌথ ফ্যামিলি থাকে। অবশ্যই। এর ভিতরে অনেক ভালো লাগা না লাগা অনেক স্মৃতি থাকে। আমি একটু মাঝখানে বলি যে হ্যাঁ, মনে করেন দেখেন, এখন আমি বড় হয়ে গেছি। হুম, একসময় যখন ছোট ছিলাম, ঠিক হ্যাঁ, আছে? আম্মু যে ঠিক আছে, "এটা করলি না কেন? এটা করলি না কেন?" হ্যাঁ, একসময় বিরক্ত বোধ করতাম, ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ, আর আব্বু যে সময় মনে করেন কোন একটা অন্যায় করলে, ঠিক আছে? মারতে আসতো বা হুম, মনে করেন মারতো, ঠিক আছে? হুম, এখন মনে হয় যে ঠিক আছে আমাকে এই জিনিসগুলো কেউ করুক। তাই না? কারণ এইটা আমি অনেক মিস করি, ঠিক আছে? আসলে দরকার। আসলে পরিবারের শাসন আমরা ছোটবেলায় অনেক সময় মনে করি যে আমাদেরকে কেন শাসন করে। আসলে মানুষ যখন বুঝবান হয় তখন সেটা উপলব্ধি করতে পারে যে তাদের শাসনগুলো মূলত ভালোর জন্যই থাকে। যেমনটা আপনি বললেন যে আসলে এই শাসনগুলো চাই যে আসলে আরো করুক এটা। আরে কেন করুক। এটা আসলে এটাতে ভালো লাগা ছিল। ঠিক কিনা বলেন? এটার মধ্যে অন্যরকম অনেক আছে প্রশান্তি, প্রশান্তি। প্রশান্তি। একদম রাইট। ঠিক বলছেন। আচ্ছা, সম্মানিত দিবু ভাই, বিদেশ আসতে গেলে মানুষ দালাল ধরে আসা লাগে সাধারণত। তে বাংলাদেশে যারা দালালরা বিদেশে লোক পাঠায় তাদের সম্পর্কে কি বলতে চান? ভাই দালাল বলতে ঠিক আছে আমরা এক কথায় সবাই বুঝি যে ঠিক আছে দালাল, ঠিক আছে, তারা মনে করেন মানুষের সাথে ছলনা করে, ঠিক আছে, হুম, প্রতারণা করে, মিথ্যা হুম, কথা বলে, ঠিক আছে, বা এ করে, কিন্তু তাদের এটা একটা ব্যবসা। হুম, কিন্তু তাদের উদ্দেশ্য আমার একটাই কথা, ঠিক আছে, হুম, ওকে আপনারা ঠিক আছে আপনাদের ব্যবসা, আপনারা মনে করেন আপনাদের এটা দিয়ে আপনাদের সংসার চলে, আপনারা মনে করেন পরিবার চালান, ঠিক আছে, হুম, আপনাদের একটা কাজ, হুম, এটা একটা কাজের অংশ। হুম, আমরা দালাল বলি, ঠিক আছে, আপনারা মনে করেন এটা দিয়ে আপনাদের ফ্যামিলি চালান, হুম, কিন্তু এরকম কিছু করেন না। ধরেন মনে করেন আপনার একটা বিশার দাম 3 লাখ টাকা, ঠিক হুম, আছে, আপনি যদি ঠাস করে একটা গরিব মানুষকে বলেন যে আমি বিশার দাম 6 লাখ টাকা, হুম, এটা মনে হয় অবশ্যই কোনো লিগ্যাল ব্যাপার না, ঠিক হুম, আছে? হুম, ওকে, আপনি এই জিনিসটা নিয়ে কাজ করেন, আপনার পরিশ্রমের শ্রম হিসাবে যতটুকু দরকার হুম, আপনি অতটুকু আদায় করতে পারেন। যার একটা ঠিক। বিশের দাম 3 লাখ টাকা আছে, আপনি 4 লাখ টাকা নিতে পারেন। ওকে, হুম, আপনি দৌড়াদৌড়ি করছেন, একটা লোকের আইনা দিচ্ছেন, 1 লাখ টাকা আপনার জন্য, একটা বিষাতে যদি আপনি 1 লাখ টাকা খান, আপনি এনাফ। 5টা বিষার থেকে, ঠিক আছে, 5 লাখ টাকা। হুম, আমরা সারা জীবন মনে করেন 1 বছরে খাওয়া দাওয়া করে রুম ভাড়া দিয়ে একটা প্রবাসী, ঠিক আছে, তার নিজের খরচ চালায়, ঠিক আছে, বছর শেষে, ঠিক আছে, তার মনে করেন 2 লাখ 3 লাখ টাকা ক্যাশ করতে শেষ পারে না। করতে পারবেন। আর একদম আপনারা রাইট। মনে করেন 5টা বিষা দিয়ে, ঠিক আছে, আপনারা 5 লাখ টাকা ইনকাম করতেছেন হুম, 1 বছরে। ১ বছরে। আপনাদের জন্য, ঠিক আছে, এনাফ। এনাফ। আপনারা যাই করেন সীমিতের মাঝখানে করেন, ঠিক আছে? এটাই। আর মানুষের সাথে এরকম কিছু বললেন না যে ঠিক আছে যেটা পারবেন না সেটার জন্য মনে করেন বললেন না। আর হুম, যেটা না পারবেন, ঠিক আছে, সেটার জন্য মনে করেন নাই বলে দেওয়া ভালো। হুম, একদম রাইট। আসলে তাদের উপলক্ষে এই কথা। সম্মানিত ভাই যেটা বলছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। সবচেয়ে বড় কথা হচ্ছে যারা বাংলাদেশ থেকে লোক পাঠান, দালাল ভাইয়েরা আছেন, তারা ভাই যেটা বলছি এটা আসলে সত্য কথা। একটা মানুষ বাংলাদেশ থেকে কিভাবে আসে বিদেশে, আমরা যেহেতু বাংলাদেশের মানুষ আমরা সকলেই জানি। বিশেষ করে যারা মধ্যপ্রাচ্যে থাকে, অধিকাংশ মানুষ মধ্যবিত্ত পরিবারের। মানুষ যখন বিদেশ আসতে চায়, কেউ জমি জমা বিক্রি করে, কেউ মায়ের স্বর্ণ গয়না বন্ধক দিয়ে তারপরে বিদেশে আসে। এই জিনিসগুলো কিন্তু দালালরা জানে। মেন কথা হচ্ছে যেহেতু এটা আপনাদের একটা ব্যবসা, আপনারা টাকা নেন কিন্তু একটা পরিমাণ মতো নেবেন। অনেক সময় হয় এরকম, একটা মানুষ যখন ৫-৭ লাখ টাকা দিয়ে বিদেশ আসে, আসার পরে এসে যখন দেখে তার বেতন হচ্ছে হয়তো বাংলাদেশের টাকায় ৩০-৪০ হাজার টাকা, তার খানা নিজের, তার কন্ট্রাক্ট ৩ বছর, সে চিন্তা করে এই টাকা দিয়ে আমি যদি এখানে ৩-৪ বছর থাকি, আমি যে টাকা দিয়ে আসছি এই টাকা আমি উঠাইতে পারবো না। তখন মানুষ কি করে, সে হয় কপিলের রেন্টে বাইকা জায়গা, নাহলে বিভিন্ন অন্যায় অপরাধে লিপ্ত হয়। এটার যদি মূল কারণ আমরা উদ্ঘাটন করতে যাই তাহলে এটা শুরু হয় দালাল দিয়া। ভাই কথাটা কি ভুল হ্যাঁ, বলছি? অবশ্যই একটা আপনার তো কথা। এই জন্য বলেন ভাই। হ্যাঁ, আপনাকে যে কথাগুলো বলছেন, ঠিক আছে, হুম, এই কথাগুলোর প্রত্যেকটা কথাই, ঠিক আছে, গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে কথাগুলো বলছেন, ঠিক আছে? হুম, আর মনে করেন একটা মানুষ তো, ঠিক আছে, বাধ্য দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পরে, ঠিক আছে, সে অন্য কাজে লিপ্ত হয়, লুপ্ত রিপন হয়। ভাই, ঠিক আছে? হুম, মনে করেন
আমি যদি একটা কফিলের আন্ডারে ভালো থাকি, যে আমার পরিবার ভালো চলতেছে, আমার লাইফ সেটেল হবে এখান থেকে, ঠিক আছে, ওই মানুষগুলো কখনো অন্য কাজ বেছে নেয় না। না না একদম রাইট। এক মনে করেন যেমন আমার সাবজেক্ট নিয়েই বলি, ঠিক আছে, আমি যদি মনে করেন শুরু থেকে, ঠিক আছে, আমার যে কফিলের আন্ডারে ছিলাম ওখানে যদি আমি ভালো থাকতাম, আমার পরিবার চালাতে পারতাম, তাহলে তো মনে করেন আমার, ঠিক আছে, নিজের মনে করেন নিরাপত্তাহীন জীবন কাটানোর কোনো প্রশ্নই চলতো না। একটা মানুষে মনে করেন এই যে যেমন দালালটা, ঠিক আছে, বলে যে তোমাকে আমি মনে করেন 5 স্টারে কাজে দেবো, মনে করেন 20,000 দেওয়ার আগে, ঠিক আছে, যে তুমি একটা ভালো রেস্টুরেন্টের কাজ করবা, ওখানে এসি থাকবো, ঠিক আছে, কিছুই না। পরবর্তী যাওয়ার পরে সেই মাজরায় মনে করেন ওখানে দিয়ে আসে মাজরায়, মানে ক্ষেতের কাজে এটা মনে করেন মরুভূমির মাঝখানে দেওয়া পড়ে। তারে বলছিল একটা, এসে দেখা যায় আরেকটা উট পালো, ঠিক আছে, ছাগল পালো, ঠিক আছে, যেখানে মেন কথা হচ্ছে তারা যদি বাংলাদেশ থেকে বলতো সে প্রিপারেশন নিয়ে আসতো, মন চলে আসতো, নাইলে আসতো না। একটা মানুষ ভাবতেছে যে আমি হোটেলে নিলে ভালো কোনো জায়গায় জব করবো, এই জায়গায় দেশে যখন তার মাজরাই দিছে তখন সে মানিয়ে নিতে পারে না। তার অভিজ্ঞতা ছিল, ঠিক আছে, যে আমার বিষয়টা, ঠিক আছে, আমি ওখানে যেতে এই বিষয়ে কাজ করবো, তার মন মানসিকতা ওইভাবেই থাকে। একদম কিন্তু এখনো যদি শ্বাস করে যে মরুভূমির মাঝখানে পড়ে যায়, মন মানসিকতা ভাঙিয়া যায়, ঠিক আছে, তার মনে কোনো বাধ্যতামূলক খারাপ কোনো কিছু করার মাথার ভিতরে চিন্তা ভাবনা। কিন্তু এটা মনে অবশ্যই, ঠিক আছে, সেই লোকের কোনো দোষ না, দোষটা শুরু থেকেই দালালের, যেটা আপনি একটু আগে বলছেন। আচ্ছা, আসলে এটাই দালাল ভাইদেরকে বলতে, সেটাই বলতে চাই জুবায়ের জর্ডান লাইফ চ্যানেলের পক্ষ থেকে, যে আপনারা টাকা নেন কিন্তু এইভাবে নিবেন যে একটা মানুষ যেন বিপদে, বিদেশে এসে বিশেষ করে এই ধরনের বিপদ আপদের সম্মুখীন না হয়, ঠিক আছে? আচ্ছা দীপু ভাই, যেহেতু জর্ডান আমাদের দেশ না, এটা আমাদের প্রবাস, আজ কাল হোক দেশে চলে যেতে হইব, দেশে ভবিষ্যতে গিয়া কি করার পরিকল্পনা আছে? দেশের পরিকল্পনা, প্রত্যেকটা মানুষই যারা প্রবাস থাকে তাদের একটা ছোট স্বপ্ন থাকে যে আমি দেশের বাইরে যাওয়ার পরে এই জিনিসগুলো, ঠিক আছে, করবো, ঠিক আছে, পরিবার সবাইকে নিয়ে, ঠিক আছে, ভালো থাকার, সবাই চিন্তা আমরা এই জিনিসটাই করে, ভালো থাকার জন্য সবাই প্রবাসে আসে। আর সবার একটা স্বপ্ন থাকে যে, ঠিক আছে, দিন শেষে, ঠিক আছে, আমি দেশে যাওয়ার পরে এরকম কিছু করবো। আমার দিন শেষে একটাই জিনিস যে চিন্তা ভাবনা, যে ঠিক আছে, ব্যবসার উপরে কিছু নাই, তাই না? হ্যাঁ। আর চিন্তা ভাবনা যে, ঠিক আছে, আমার নিজের ব্যবসা আমি নিজে করবো, কারণ সারা জীবন তো পরে কাজ করেই গেলাম ভাই, ঠিক আছে, নিজের কাছে যেমন নিজে করতে পারবো। একদম রাইট, ঠিক আছে। আসলে যারা বিশেষ করে প্রবাসী আছে, প্রবাসীদের জীবনে প্রত্যেকেরই স্বপ্ন থাকে ভবিষ্যৎ দেশে গিয়া একটা কিছু করার। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেক প্রবাসী জীবনের স্বপ্নগুলো যেন পূরণ করেন, আমরা বলি আমিন। আচ্ছা সম্মানিত ভাই, একটা জিনিস হচ্ছে যে আপনার প্রত্যেকটা মানুষের জীবনে এমন স্বপ্ন থাকে বড় কিছু হওয়ার। আপনার জীবনে কি এমন স্বপ্ন আছে যে আমি এটা হইতে চাই, কিংবা কোনো ব্যবসায়ী, কিংবা কোনো এরকম কোনো কিছু? আমার জীবনের স্বপ্ন আমার বেশি বড় না, তাই মানে আমার লাইফ নিয়ে আমি মনে করি যতটুকু, ঠিক আছে, আমার কথা হলো যে আমি 10টা পরিবার যেভাবে চলে, আমার যেমন কখনো কারোর কাছ থেকে যাওয়া না লাগে, ঠিক আছে, বা মনে করেন কখনো কারোর কাছে ছোট না হয়ে চলা লাগে, ঠিক আছে, আমার কাছে আল্লাহ পাকের যেমন ওই পজিশনে রাখে, ঠিক আছে, বিশাল কিছু হয়ে যেমন, ঠিক আছে, এরকম চিন্তা ভাবনা না, যে ছোট ফ্যামিলি আমার, ঠিক আছে, ছোট্ট পরিবার নিয়ে যে চলার মতো যতটুকু মনে করেন চলতে পারি, এবং ছোটখাটো একটা ব্যবসা হইলে চলবে, আমার এইটি পরিকল্পনা, এত বিশাল কিছু হওয়ার চিন্তা ভাবনা নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভাইয়ের স্বপ্নগুলো যেন পূরণ করে, আল্লাহর কাছে মন থেকে দোয়া করি। সম্মানিত ভাই, আজকে জুবায়ের জর্ডান লাইভ চ্যানেলের এই যে সামনে বসে আছেন, এই মুহূর্তে যদি বলা হয় আপনার জীবনের একটা শিরোনাম দিতে, তাহলে কি শিরোনাম দিবেন? জীবনের উদ্দেশ্যে একটা কথাই বলা, ঠিক আছে, যে মানে প্রত্যেকটা প্রবাসীর উদ্দেশ্যে কথাগুলো বলা, যে মানুষের জীবনে অনেক পরিস্থিতি আসে, ঠিক আছে, এক সময় আমরা যাদেরকে অনেক আপন ভাবি, পরিস্থিতির শিকারে সেই মানুষগুলো অনেক পর হয়ে যায়, ঠিক আছে, আর ওগুলোর ব্যাপার নিয়ে, ঠিক আছে, কখনো কেউ কখনো সময় পরিবার থেকে, ঠিক আছে, কখনো যেমন কেউ আলাদা না হয়, একসাথে যেমন সবাই মিলামিশা থাকতে পারে, ঠিক আছে, এটার মধ্যে প্রচুর আনন্দ। আর এক্সাম্পল হিসেবে যদি বুঝাইতে যাই, ঠিক আছে, কথা একটু বাড়তেছে, যে মনে করেন আপনি একাকিত্ব আছেন, আপনি একটা হোটেলে একটা মনে করেন ফ্রাই অর্ডার করলেন, আপনি একা বসে একটা রুমে খাইলেন, ঠিক আছে, অর্ধেক খাইবেন, ঠিক আছে, অর্ধেক ভালো লাগবে না। তারপর পরিবারের মধ্যে 5 জন 7 জন একসাথে আছে, আপনি ওই জিনিসটা যদি একসাথে সবার সাথে খান, আপনার স্বাদই কলম দ্বিগুণ বেড়ে যাবে। একদম। আর আমার কথা হলো সবার উদ্দেশ্যে একটাই কথা বলা, যে ঠিক আছে, পরিবার হলো সবার আগে মেইন, আর সবার সাথে মনে করেন একসাথে থাকাটাই, ঠিক মানে আছে, পরিবারের সাথে বলতে চাইছেন একটা সুসম্পর্ক বজায় রাখা। সুসম্পর্ক সবার সাথে বজায় থাকুক, ঠিক আছে, আর হিংসা, পরবর্তী একজনের প্রতি একজনের ক্ষোভ, এই জিনিসগুলো যেন কাজ সবার কাছ থেকে ঠিক। আসলে মেন কথা হচ্ছে যে এই ব্যাপারে আপনার একটা উদ্ধৃতি করতে চাই, যে আসলে একসাথে থাকতে গেলে একটা দেখা গেল যে অনেক সময় এটা কল্যাণকর বই আসে, তাই না ভাই? এককভাবে দেখা গেল যে ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন হয়, পরিশেষে কিন্তু এটা ভালো বই আসে না। এটা 2 দিন পরে হোক আর আগে হোক, সেটা উপলব্ধি করতে পারে যেন এটা ভুল ছিল। এটা অবশ্যই ভুল ভাই, কারণ ঠিক আছে, পরিবার, শোনেন আপনি যে সময় বলা, ঠিক আছে, একসাথে ভাই, এক মানুষ আমরা যখন মনে করেন এক লগে 5 জন মানুষ হই, ঠিক আছে,
যে 5 জন মানুষ 5টা কথা বলে যে সবার কথা হইতেছে এরকম কিছু না। না। একজনের কথা হইতে পারে, একজনের কথা হইতে নাই পারে, ঠিক আছে? সেটা মনে করেন আন্ডারস্ট্যান্ডিং মাঝখানে, ঠিক আছে, একজন একজনকে বুঝাই দেয়, ঠিক আছে? অবশ্যই। জীবনে আমরা একটা মেসে থাকতেছি, হুম। 5 জনের কথা হইতেছে বা 2 জনের কথা হইতেছে না, এটার জন্য, ঠিক আছে, ঝগড়া হয়ে যাবে, ঠিক আছে, এরকম কিছু হইতেছে না। পরিবার এমন একটা জিনিস, কেউর কথা হইব, কেউর কথা হইব না, সেটা একজন একজনকে ছাড় দিয়ে চলে, ঠিক আছে, পরিবার ভালো চলে, ঠিক আছে? আর আমাদের বাংলাদেশের প্রত্যেকটা পরিবারের মাঝখানে একটাই সবচেয়ে বড় সমস্যা, কেউর কথা কেউর কাছে সহ্য হইতেছে না। যদি কাউকে মান্য জিনিসটা যদি ধরে রাখতে পারে, তাহলে পরিবারের সাথে কোনো চিকিৎসা হইব না। আর আমি চাই প্রত্যেকটা পরিবারের জীবন সবাই একসাথে থাকে, ঠিক আছে, ভিন্নতা কোনো রূপ না ধারণ না করে। আচ্ছা, আসলে সম্মানিত ভাই যে কথাটা বলছে আসলে সত্য কথা। আমরা এটা চাই প্রত্যেক পরিবারের ভিতরে একটা সুসম্পর্ক থাক। পরিবারের ভিতরে যদি সুসম্পর্ক থাকে তাহলে দেখা গেল পরিবারের ভিতরে আন্তরিকতা, ভালোবাসা অন্যরকম থাকে। আল্লাহ তাআলা যেন এই ভাইয়ের কথা থেকে এটা যেন আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দেয়। আমিন। সম্মানিত ভাই, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। আমরা শেষ 2টা প্রশ্ন দিয়ে শেষ করব অনুষ্ঠান। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু ঘটনা থাকে। আপনার জীবনে কেমন কোন ঘটনা আছে যে ঘটনা আপনার জীবনটা পাল্টাই দিয়েছিল? যদি বলতে চান, ঠিক আছে, তাহলে এটাকে পরিবার নিয়ে কথা বলা হয়েছে। তা আমার প্রশ্নের প্রথম রেজাল্ট উত্তর হইতেছে যে আত্মীয়স্বজন। আমার জীবনে সবচেয়ে মনে করেন দেখাটা, ঠিক আছে, আমি আমার আত্মীয়স্বজনের কাছ থেকে পেয়েছি। মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলাম, ঠিক আছে, আর বড় জোর যাদের অবস্থা একটু ভালো ছিল, ঠিক আছে, তারা একটু আর চোখে তাকাইতো, আর ওখান থেকে শিক্ষা পাওয়া, ঠিক আছে, জীবনে কিছু করতে হইব। কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, ঠিক আছে, আল্লাহ পাক এখন আমাকে অনেক ভালো রাখছে। আর ওই দেখা যদি না খাইতাম তাহলে মনে হয় কিছু শিখতে পারতাম। আসলে সত্য একটা কথা আছে কি, পর মানুষের দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ ব্যথা দিলে মেনে নেওয়া যায় না, একটা গান আছে এরকম। আসলে এটা সত্য কথা। মানুষ যখন আপন মানুষের কাছ থেকে ব্যথা পায়, এটা তার জীবন অনেক বড় ব্যথা লাগে। অনেক সময় ব্যথা গেলে মানুষের জীবনের মোড় পাল্টাই দেয়, তাই না ভাই? অবশ্যই, যে ওই শিক্ষাটাই আমার জীবনের মোড় ঘুরাই দিছিল। অবশ্যই এটাই মানুষের বাস্তবতা, ঠিক আছে? মানুষের দোষ না গেলে মানুষের কখনো হুঁশ হয় না। একদম রাইট। সম্মানিত ভাই, ছোটবেলায় সবচেয়ে বেশি আপনার কে বুঝতো আপনার ফ্যামিলির ভিতর থেকে? অনেক সময় হয় না যে অমুক মানুষটা আমার সবচেয়ে বেশি বুঝতো। আপনার হয়তো ব্যথা পাইছেন, মনে কোনো কষ্ট আছে, ব্যথা বেদনা আছে, দেখলে বুঝতে পারতো পরিবারের ভিতর থেকে। আমার জীবনটা একটু ভিন্ন রকম। প্রত্যেকটা মানুষ তার মনে করেন মাকে সবচেয়ে বেশি লাইক করে, ভালোবাসে। মা তো মাই, ঠিক আছে, লাইক করি না তা না, কিন্তু ছোট থাকতেই, ঠিক আছে, আমার বাবার প্রতি আমার আগ্রহটা বেশি। আর আমার বাবা আমাকে প্রচুর বুঝতো, তাই না? আর এখনো বুঝে। আমার মা আমাকে যতটুকু না বুঝে, আমার বাবা তাতে বেশি বুঝে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর আমিও মনে করেন আমার মাকে ভালোবাসি, কিন্তু বাবাকে একটু বেশি ভালোবাসি। তাই না? মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফি। আসলে হ্যাঁ, এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম থাকে। আমরা সাধারণত জানি আসলে ছেলেরা মারে বেশি ভালোবাসে, আবার মেয়েরা বাপেরে বেশি ভালোবাসে। আমাদের সম্মানিত ভাইয়ের ক্ষেত্রে আবার একটু ব্যতিক্রম, যে উনি সবচেয়ে বেশি ওনার মারও যে ভালোবাসে না তা না, বিষয়টা যে উনার ব্যথা বেদনা গুলা দেখলে বুঝতে পারতো, ঠিক আছে? আসলে এক একটা পরিবারের না, আমার সিস্টেম। বাবা আমার মনে করেন ভাবা হ্যাঁ, ছিল না, একটা বন্ধু ছিল, বন্ধু ঠিক ছিল আছে, না? মানে সে আমার যে মনে কোনো করে জিনিস শেয়ার করতে যে পারতেন। কোনো জিনিসের জীবন মা বেটা দিত, ঠিক আছে, এটা করা যাবে না, ঠিক আছে, খালাস করুক না। আর আব্বা মনে করেন একটু অন্যরকম ছিল, ঠিক আছে, মানে আমার আব্বা রাগি, কিন্তু মনে করেন আমার ব্যাপারগুলো, ঠিক আছে, অনেক ছাড় দিত, ঠিক তাই আছে, না? মানে মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফি। মানে অন্যরকম বুঝতো যে না, এটা তো মনে করেন করতেই পারে, ঠিক আছে, তাই। এই আর কি। আর মনে করেন আমি কিছু বলার আগে এখনো যেমন আমার কলম প্রায় এখন আলহামদুলিল্লাহ, ঠিক আছে, যে এখনো আমি মনে করেন আমার আব্বার সাথে যেভাবে ফ্রি মাইন্ডে কথা বলি, ফোনে বাংলাদেশ কথা বললে মানুষ মনে করেন ছেলেরা বা মার সাথে একটু বেশি কথা বলে, তাই। যে কোনো ব্যাপারে একটু বেশি শেয়ার মানে করে। ফ্রেন্ডের মতো অনেকটা। কিন্তু আমি মনে করেন আমার আব্বার সাথে কথা বললে প্রায় 2-3 ঘন্টা চলে তাই, যায়, আল্লাহু ঠিক আছে। আকবার। পরবর্তী আমার আম্মা বলে যে ঠিক আছে তোমরা বাপ বেটাই কথা বলো, আমার লগে কথা বলা দরকার তাই নেই। না? তাই মনে করেন আল্লাহু একটু আকবার। মা হিংসা করে না, যে ঠিক আছে। এটা থেকে প্রমাণিত হয় যে কতটুকু আন্তরিকতা, যে একটা বাপ ছেলে 2-2.5-3 ঘন্টা কিন্তু অনেক সময়। 2-2.5 ঘন্টা চলে যায়। আর আব্বার সাথে কথা বলা অনেক সময় কথা চলে যায়। এটা আমার মনে করেন লিগ্যালি লাইফ, সেই কথাটাই বললাম, ঠিক তাই না? আছে। আল্লাহু আকবার। দোয়া করি মন থেকে আপনার জন্য, আপনার পরিবার এবং আপনার আব্বার জন্য আপনাদের এই ভালোবাসা যেন সবসময় থাকে। সম্মানিত ভাই, মানুষের জীবনে দেখা গেল প্রত্যেক মানুষের জীবনে স্বপ্ন থাকে। তাই আমরা যখন ছোট থাকি তখন এক ধরনের স্বপ্ন থাকে, যখন ধীরে ধীরে বয়স হয়, সংসার হয়, পরিবার হয়, চিন্তার পরিবর্তন হয়। শৈশবে এমন কোন চিন্তা ছিল যে আমি এটা হইতে চাইতাম কিংবা করতে চাইতাম যেটা হইতে পারেন নাই? আসলে মনে করেন এখন যা চাই মনে হুম, তাই করার সামর্থ্য আল্লাহ পাক আমাকে দিছে। আলহামদুলিল্লাহ। এখন মনে করেন যদি বলি যে 5 লাখ টাকা দিয়ে, ঠিক আছে, আমি এই জিনিসটা করবো, ঠিক আছে, করতে পারবো। কিন্তু আমার সুসময় অনেক ইচ্ছা ছিল। হুম, আর মধ্যবিত্ত সন্তান ছিলাম, ঠিক হুম, আছে, পরিবার ছিল, ঠিক আছে, বাবার ইনকামের উপরে দিয়ে আমাদের 3 ভাই বোন তাই না? চলাফেরা মাশাআল্লাহ, চলতো, বারাকাল্লাহ। ঠিক আছে। তো আমি মনে করেন কিছু কিছু স্বপ্ন, ঠিক আছে, চাইলে পূরণ হইতো না, ঠিক আছে। হুম, কিন্তু এখন মনে করেন ওই ইচ্ছাটাই মরে গেছে।
তো এখন চাইলেই সবকিছু করতে পারবো, কিন্তু সেই ইচ্ছাটা নেই। আসলে এটা সত্য, অনেক সময় দেখা গেল যে একটা জিনিস যখন হাতের নাগালে থাকে তখন দেখবেন ব্যবহার করতে ইচ্ছা করে না, আবার যখন দেখা গেল যে আমি পাইতেছি না তখন একটা ইচ্ছা থাকে, তাই না? হ্যাঁ, ওই সময় মনে করেন অনেক পাগল ছিলাম, মানে মানে এটা আমার চাইলে আব্বাই দিতে হুম, পারতো, কিন্তু আব্বাই দেয় না, ঠিক আছে, নিজের হুম, মনে করে স্মৃতির জন্য ভালোবাসতো বেশি। ভালোবাসতে হয়েছে এই আমার জন্য। অনেক বাইকের অনেক ইচ্ছে ছিল যে আমার হুম, একটা বাইক হইব, ঠিক আছে, হুম, যে আমি একটা বাইক কিনবো, ঠিক আছে, হুম, মানে অনেক সময় ছোট থাকতে, ঠিক আছে, হ্যাঁ, বাইকের প্রতি অনেক নেশা ছিল। ওই স্বপ্নটাই, ঠিক আছে, পূরণ হয় নাই, ঠিক আছে। হুম, চাইলে পাইতাম, কিন্তু আম্মায় ভয় পাইতো, আব্বা ভয় পাইতো, সেই হুম, জন্য দেওয়া হয় নাই, ঠিক আছে। আর তাই আমার না? ওই ছোটবেলার ওই স্বপ্নটাই অথচ পূরণ হয় দেখেন নাই। ভাই, এখন কিন্তু বাইকের চেয়ে ভালো কিছু কিনতে পারেন, কিন্তু তখন আর ওই ইচ্ছাটা নাই, তাই না? এখন আরো অনেক কিনতে পারবো, আল্লাহ তাই না? আমাকে এই আল্লাহু সামর্থ্য দিছে। আকবার, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে, হুম। আমরা একেবারে লাস্ট একটা প্রশ্ন দিয়ে শেষ করতে চাই, সেটা হচ্ছে এই: আপনার বাবা এবং মায়ের কাছ থেকে কোন জিনিসটা সবচেয়ে বেশি শিক্ষণীয় এবং মূল্যবান জিনিস ছিল আপনার জন্য? সবচেয়ে শিক্ষণীয় ব্যাপার ছিল এখনো, যে কথাটা এখনো মনে করো আমি ছোট থাকি, যে বুঝার হওয়ার পরে থেকে, ঠিক আছে, আমার আব্বার একটা শিক্ষা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল, ঠিক আছে, যে তুমি মনে করো পারলে কারো উপকার করবা, না পারলে কখনো কারো ক্ষতি করবা না। আর এই হুম, শিক্ষাটাই, ঠিক আছে, আমার ভিতরে কাজ করে বেশি। আমি পারলে, ঠিক আলহামদুলিল্লাহ। আছে, আমার লাইফে যদি কখনো কোনো মানুষ হয়, হুম, আমি যদি পারি, আমার সামর্থ্যে যদি পারি, ঠিক আছে, হুম, আল্লাহ পাকে, ঠিক আছে, সবকিছুর মালিক, যদি আমার দ্বারা থেকে কখনো কেউ উপকার হয়, আমি সেটা করার চেষ্টা করি, কিন্তু আমার দ্বারা থেকে কখনো কেউ ক্ষতি হইব, এটা মনে করো আমি না করার অনেক চেষ্টা করি আর বিরত থাকি। আলহামদুলিল্লাহ, আর আমার আব্বার আলহামদুলিল্লাহ, আর আমার সবচেয়ে বড় শিক্ষা এটা, আলহামদুলিল্লাহ, যে কখনো কারো ২ টাকা মেরা খাইবা না। আর কখনো তোমার যাতে কখনো কারো ক্ষতি হোক, এটা চাই না। আর আমি সেই উদ্দেশ্যে চলার কারণে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আমি কখনো এই চিন্তা আমরা করি নাই দেখে আল্লাহ পাক আমাকে অনেক ভালো রাখছে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। ধন্যবাদ ভাই, হ্যাঁ, আসলে আমাদের চ্যানেল সময় দেওয়ার জন্য। আচ্ছা। জাযাকাল্লাহ খাইর। আসলে আমরা সম্মানিত ভাইয়ের কথাগুলো শুনলাম, আসলে ভালো লাগলো শুনে। মূলত জুবায়ের জর্ডান লাইফ চ্যানেল প্রবাসীদেরকে নিয়ে কাজ করতে চাই, কাজ করবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আপনারা যারা জীবনের গল্প বলতে চান, এই চ্যানেলের নিচে আপনারা কমেন্ট করবেন। আমরা আগেও বলছি, আবারও বলতেছি, আমরা জর্ডানে যত বাংলা ভাষাভাষী ভাই বোনেরা আছেন তাদের গল্পগুলা এই চ্যানেলের মাধ্যমে উপস্থাপন করতে চাই। এই জন্য আপনাদের সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা পাইলে এই চ্যানেল ইনশাআল্লাহ বিদিনিল্লাহ প্রত্যেক বাংলাদেশি যারা জর্ডানে থাকে, আমরা চেষ্টা করব প্রত্যেকের নিয়ে কথা বলার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।